বাংলাদেশ নিয়ে আমাদের ভারতবর্ষের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ চীনের সঙ্গে চুক্তি করবে কি আমেরিকার সঙ্গে চুক্তি করবে কি মালয়েশিয়া যাবে বা কোথায় যাবে সেটা বাংলাদেশের ব্যাপার। আমরা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবেই বিবেচনা করি না। শুধু ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম হতে যা যা প্রয়োজন ছিল সবটা ভারতবর্ষই করে দিয়েছিলেন 1971-এ। কিন্তু এই বাংলাদেশে যে সমস্ত ভারত বিরোধী অর্থাৎ 71 বিরোধী শক্তি যারা আছেন পাকিস্তান সহ, এরাই সমস্ত গোলমালটা পাকিয়ে দিচ্ছে এবং ভারত বিরোধিতা করতে গিয়ে এরা প্রয়োজনে পৃথিবীর যে কোনো দেশের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতেও রাজি আছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ আদৌ কি এখন স্বাধীন আছে? বাংলাদেশের কোনো স্বাধীন সত্তা অবশিষ্ট আছে কি? প্রশ্নটা হলো এখানে। এখন দেখুন, আমাদের ভারতবর্ষের এই তিস্তা প্রকল্প নিয়ে তারেক রহমান চীনে গেছেন। মুখ্য উদ্দেশ্য হল তিস্তা প্রকল্প এবং আরো দুটো জিনিস আছে তার সাথে, মোবলা বন্দর আর চট্টগ্রাম বন্দর। এগুলোকে চাইছে যাতে ভারতবর্ষের সঙ্গে ভারতের তার প্রভাব না থাকে, চীনকে তার প্রভাব দিয়ে দিতে, মানে চীনের প্রভুত্ব যাতে প্রতিষ্ঠিত হয়, চীনকে ব্যবহারের সুযোগ দিয়ে দিতে। কিন্তু চীনকে সুযোগ দিলে আমাদের ক্ষতিটা কি? আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু বাংলাদেশের যে সমস্ত মৌলবাদীরা আছে তারা লাগাতার ভারত বিরোধী বক্তব্য সেখানে রেখেই যাচ্ছে। অর্থাৎ প্ররোচনা দিচ্ছে ভারত যাতে বাংলাদেশের সঙ্গে বিরক্তি প্রকাশ করে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে তারা কিভাবে আমাদের যে কাঁটাতারের বেড়াটা সেটা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে এবং তারা রাষ্ট্রসংঘেও শুনতে পাচ্ছি সেখানেও নাকি তারা সেখানে দরখাস্ত করেছে, মানে দরবার করছে যাতে চট্টগ্রাম কাঁটাতারের বেড়াটা যাতে ভারতবর্ষ দিতে না পারে। তো ভারতবর্ষের সীমানায় ভারতবর্ষ কাঁটাতারের বেড়া দেবে, তো বাংলাদেশের এত সমস্যাটা কোথায়? সমস্যাটা বাংলাদেশের যে আপামর জনসাধারণ আছেন, অন্তত 70% মানুষের নয়। সমস্যাটা হলো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যেই শক্তিটা আছে, অর্থাৎ রাজাকার, জামাতে ইসলামী এবং এই সমস্ত। কারণ তাই বলেই তো ওরা ওদের সঙ্গে পাকিস্তানের এতটা সম্পর্ক, পাকিস্তানকে সামরিক সাহায্য ওরা দেবে, পাকিস্তানের পরমাণু নাকি ওদেরই পরমাণু। ভারতবর্ষের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে চীন ওদের পাশে দাঁড়াবে, আমেরিকা ওদের পাশে দাঁড়াবে, ভারতকে একেবারে নির্মূল করে দেবে। ভালো কথা, দিক না। তাহলে এরা এই তিস্তা প্রকল্পটাকে পাকিস্তান চীনের কাছে দিয়ে দিতে চাইছে। ভাবছিল যে চীন যদি এটার বিষয়ে অতি উৎসাহ দেখায়, তারা যদি এখানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, তিস্তা নদীটা কিন্তু চীনের সীমানার মধ্যে নেই, তারপরেও আমরা ধরে নিলাম এটা করছে। কারণ কি, তখন বাংলাদেশের এই মৌলবাদীদের, ইভেন এই যে বিএনপি নেতৃত্ব বা তার যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের উদ্দেশ্য হলো তাহলে চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা সেখানে খারাপ হবে, যুদ্ধ করবে এই ফাঁকে বাংলাদেশের যে মৌলবাদীরা, তাদের যেই চিন্তা ভাবনা, তারা যে এখন মজাটা লুটবে। তো চীনের সঙ্গে সম্পর্ক গড়তে গেলে চীন কি কি করে, কোন দেশে ঢুকে কোন দেশকে শেষ করে দিয়েছে, এই ইতিহাস আমাদের জানা আছে, বাংলাদেশের সাধারণ মানুষেরও জানা আছে। কিন্তু ওরা এখন দিশেহারা হয়ে আছে, ওরা এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এখন দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্কের কারণটা কোথায়? বাংলাদেশ তো একসময় ভারতবর্ষের অংশই ছিল, আর বাঙালি জাতি ওরাও যেমন বাঙালি, আমরাও বাঙালি। এই পশ্চিমবঙ্গ, আসাম বা এই ত্রিপুরার মতো অঞ্চলে আমরা যে সমস্ত বাঙালিরা আছি, তাদের রক্তের সঙ্গে পশ্চিমবঙ্গে বাংলাদেশের বাঙালিদের একেবারেই একটা সেম রক্ত বা সেম নৃতাত্ত্বিক বিশ্লেষণে বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা একই রক্তের মানুষ। তো কিন্তু এখন এই বাংলাদেশের মৌলবাদীরা যতই চেষ্টা করুক এবং তাদের শারীরিক ভাষা ওই অংশের মানুষের মোটেই বাঙালি রক্তের সঙ্গে সম্পর্কিত, মানে মেলে না। হয়তো ওদের রক্তটা যদি বিশ্লেষণ করা হয় সেখানে বাঙালি রক্ত পাওয়া যেতে পারে, কিন্তু তাদের মন মানসিকতা শারীরিক ভাষা সেটা
তার মধ্যে মোটেই বাঙালিত্ব নেই, তার মধ্যে অন্য একটা বিষয় রয়েছে। তো সাধারণ মানুষের যেই ভাষা, তার যেই শারীরিক ভাষা বা তার যেই বাঙালিত্ব, সেটা আমাদের দেশের বাঙালিদের মধ্যে সঙ্গে যথেষ্ট মিল আছে। তো সে কারণে বাংলাদেশের এই সমস্ত মৌলবাদীরা যতই চেষ্টা করুক যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আত্মিক সম্পর্ক, জনগণের যে আত্মিক সম্পর্ক, সেটা নষ্ট করে দেবে, সেটা মোটেই হবে না, সেটা কিছুতেই সম্ভব না। তো এক্ষেত্রে এখন বাংলাদেশ যে স্বাধীন, আমেরিকার সঙ্গে আপনার ইউনুস যাওয়ার সময় যেই চুক্তিগুলো করে গিয়েছিল, সেখানে আমেরিকার কাছে ভারত বাংলাদেশের সমস্ত দাসখত দেওয়া আছে। এখন আমেরিকা মোটেই চাইবে না চীন সেখানে নাক গলাক, চীন সেখানে বাংলাদেশকে সমস্ত কিছু করুক। এটা আসলে তারেক রহমানের আরেকটা উদ্দেশ্য ছিল। এখন তো তার দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বাজে, খুবই খারাপ। কারণ সে যেই বাজেট করেছে, সেই বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি বাজেট। এখানে ঘাটতি কি করে পোষাবে? কারণ ব্যাংক থেকে ঋণ নিয়ে নানাভাবে সে এখন সরকার চালাচ্ছে, কর্মচারীদের বেতন দিতে পারছে না ঠিকমতো, এবং অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক তো সবই স্টপ গত 2 বছর ধরে। অর্থাৎ শেখ হাসিনার আমলে যা যেটুকু হয়েছে, নতুন করে বাংলাদেশে এখন কিছুই হয়নি। তো তারেক রহমানের একটা উদ্দেশ্য ছিল, যদি বাংলাদেশে চীনে গিয়ে সেখান থেকে যদি আর্থিক কিছু প্যাকেজ, মানে কিছু যদি হাত পেতে যদি কিছু পাওয়া যায়, তাহলে অন্তত বাংলাদেশটাকে বাঁচাতে পারবে। যতটুকু আমাদের কাছে খবর, এবং যতটুকু বাংলাদেশেরও তো বিভিন্ন মাধ্যম আছে, মাধ্যমে বা যারা ইউটিউবার আছে বা অন্যান্য যারা বিদেশে আছেন, যারা এই সমস্ত খবরগুলো রাখেন, দিচ্ছেন, সেখান থেকে ওরাই বলছেন যে শেখ তারেক রহমান পাকিস্তান, চীন থেকে একেবারে শূন্য হাতে ফিরে এসেছেন। কিছু বাণিজ্যিক বিষয় আছে, কথাবার্তা ওদের মধ্যে হয়েছে, কিছু চুক্তিপত্র হতেও পারে। কারণ বিশেষ কোনো নেতৃত্বের সঙ্গে চীনের তারেক রহমানের কিন্তু কোনো কথাবার্তা সেখানে খুব একটা বেশি হয়েছে বলে কোথাও কিন্তু কোনো প্রমাণ নেই। এবং যদি থাকতোই, তাহলে এটা বাংলাদেশের যারা এই 71পন্থী, অর্থাৎ রাজাকার বা মানে তা আপনার কি জানি কয়, জামাতে ইসলামের যারা লোক আছে, তারা ফলাও করে সেটা প্রচার করতো, কিন্তু সেরকম কোনো প্রচার কিন্তু পাওয়া যায়নি। তাহলে সেখান থেকে শূন্য হাতে ফিরে এসছে। এটা তো মূর্খ বিশ্বাস করবে যে চীনের ভারতবর্ষের যে বাজার, 140 কোটি দেশের যে বাজার, চীন বর্ডারে কিছু কিছু সমস্যার সৃষ্টি করছে মাঝে মাঝে, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভারতবর্ষের সঙ্গে এত বড় একটা বাণিজ্যিক যে ঘাটতি, যেখানে 18 থেকে 20 কোটি লোক, তারকে প্রাধান্য দেওয়ার জন্য ভারতবর্ষের 140 কোটি লোকের সঙ্গে, এবং যার এত বড় শক্তি, সেই শক্তিটাকে সঙ্গে সে পাঙ্গা দিয়ে লড়াই করতে যাবে। এটা তো বাংলাদেশ নয় যে আধা ঘন্টা লাগবে সে দেশটাকে দখল করে নিতে। এখন বাংলাদেশ চাইছে তার কিছু সামরিক শক্তি বাড়াতে, চীন থেকে বিমান কিনবে, কেউ বলছে 14টা, কেউ বলছে 13টা, আবার আমেরিকার থেকেও সে অস্ত্র কিনবে। কিন্তু তার দেশের সামরিক যদি সে স্বাবলম্বন হতে পারে, সামরিক দিক থেকে সে যদি অস্ত্র করে যদি এসব করতে পারে, কারণ পাশে, তার দেশের পাশে একটু মাত্র সীমান্ত যেটা রয়েছে মায়ানমারের সঙ্গে, সেখান দিয়ে তার দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী পুশব্যাক করে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে। সেটাকেই আটকাতে পারলো না, সেই রোহিঙ্গাদেরকেই এখন পুষতে হচ্ছে। আর ভারতবর্ষের থেকে যে সমস্ত বাংলাদেশিরা আছে, সেগুলোকে যখন বাংলাদেশে পাঠাতে যাচ্ছে, তখন বলছে এটা নিয়ে ঝামেলা পাকাবার চেষ্টা করছে। এবং বলছে, ওরা তো যখন বলছিল শেখ হাসিনাকে যখন তাড়িয়েছিল আমেরিকার মদতে, তখন বলছিল 26 লক্ষ বাংলাদেশ ভারতীয় নাকি বাংলাদেশে আছে, তো ওরা চাকরি বাকরি করছে। তো এখন পর্যন্ত 2 বছরে একজনকেও তারা ভারতবর্ষে পুশব্যাক করতে পারলো না। কেন পারলো না? তাহলে কোথায় সেই 26 লক্ষ গেলোটা কোথায়? এখন এগুলো আসলে কিছুই না, এগুলো শুধুমাত্র ওই যে বিদেশি চাপের কাছে দেশটা বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে এবং চীনের কাছে। এখন এইটাকেই ওরা সম্বল করে বলতে চাইছে, যদি তারেক রহমান আমেরিকা যায় বা চীনে যায়, ভারতবর্ষে নাকি সাংঘাতিকভাবে সেখানে তোলপাড় শুরু হয়েছে, ভারতবর্ষ নাকি চিন্তিত হয়ে পড়ছে, ভারতবর্ষে নাকি মানে কি বলবো, সীমান্ত সুরক্ষা, ভারতবর্ষে নাকি নিরাপত্তার হুমকি ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষ পড়ে গেছে। এটা কি সম্ভব? পাগলের প্রলাপ ছাড়া।
তো সেখানে এটা করা হচ্ছে কেন? সেখানে করা হচ্ছে ওই যে ন্যারেটিভটা, কারণ সে আমেরিকার বাইরে চীনের সঙ্গেও গিয়ে করতে পারবে না। আর ভারতবর্ষ কি করবে? ভারতবর্ষ তার ভূ রাজনৈতিক পরিস্থিতির রক্ষার জন্য সে তার বৈদেশিক নীতিকে এখানে মানে কি বলবো কার্যকরী করার জন্য বাংলাদেশ এক ভারতবর্ষের পেটের ভিতরে একটা দেশ, সেই দেশে অন্য কেউ এসে সেখান থেকে নিয়ন্ত্রণ করবে, ভারত বিরোধী চক্রান্ত করার জন্য ক্ষেত্র হিসাবে সেটা ব্যবহার করবে। ভারতবর্ষ এই দিকে সতর্ক দৃষ্টি রাখবেই, কিন্তু ভারতবর্ষ সেদিকে দিকে রাখবেই, কারণ তার নিরাপত্তার প্রশ্ন রয়েছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে চীনের কি সম্পর্ক হলো, আমেরিকার কি সম্পর্ক হলো, মায়ানমারের কি সম্পর্ক হলো, মালয়েশিয়ার কি হলো, বা বিশ্বের অন্যান্য কোন দেশের কি হলো, এতে ভারতবর্ষের মাথা ঘামাবার কি দরকার আছে? কোনো দরকার নেই। আমরাও তো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আছে, তো বাংলাদেশের সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক, থাকতেই পারে। কিন্তু ওই যে খুঁচিয়ে খুঁচিয়ে যুদ্ধ লাগার জন্য যখন এমনভাবে প্রচার করছে যে ভারতবর্ষ যদি আক্রমণ করে বা বাংলাদেশ, তখন বাংলাদেশ কি হবে, কিভাবে প্রতিরোধ করবে? বাংলাদেশের মানে 18 কোটি লোকই নাকি এখন ইউটিউবে বলছে, এক একজন ভারত বিরোধী, এরা বলছে 18 কোটি লোকই নাকি সৈন্য। এখন তাদেরকে সবাইকে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশ বলছে সরকারকে সবাইকে সামরিক ট্রেনিং দিতেই পারে। তাদের সবাই 18 কোটি লোকের হাতে বা 20 কোটি লোকের হাতে 20 কোটি রাইফেল তুলে দিতে পারে, এলএমজি তুলে দিতে পারে, ইভেন পরমাণু বোমাও দিতে পারে সবার হাতে একটি করে। সেটা বাংলাদেশের ব্যাপার। বাংলাদেশ তার জনগণকে কি করবে সেটা বাংলাদেশের ব্যাপার। বাংলাদেশের শিক্ষার কি হবে, স্বাস্থ্যর কি হবে, সেটা বাংলাদেশের ব্যাপার। বহির্বাণিজ্যের ক্ষেত্রে ভারতবর্ষ থেকে খাদ্য আমদানি করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। তেল নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। ডিজেল কোথা থেকে আনবে সেটা তাদের ব্যাপার। আকাশপথ কিভাবে ব্যবহার করবে সেটা তাদের ব্যাপার। সবটাই তাদের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়টাকে শুধু শুধু করে ভারত বিরোধিতার জিগির তুলে রেখে বাংলাদেশের কিছু নিরীহ মানুষকে যে উত্ত্যক্ত করা। এবং আপনারা দেখুন, আমাদের দেশের যখন কূটনীতিক এখন যাকে বাংলাদেশে পাঠানো হয়েছে, উনি যখন গেলেন সেখানে, হ্যাঁ, সেখানে যাওয়ার পর ওনার বিরুদ্ধে সাংঘাতিকভাবে বিশুদ্ধার শুরু হয়েছে। ওনাকে প্রথম 10-15 দিন তো বসিয়ে রাখা হয়েছে দীনেশ দ্বিবেদীকে, কারণ দিচ্ছিল না রাষ্ট্রপতি, ওনার যে ক্রেডেন্সিয়াল সে জমাই দিতে দিচ্ছিল না। তো এখানে উনি বলছেন যে আমাদের যে অ্যাকচুয়ালি কি একই আকাশ একই বাতাস, উনি একটা সৌভাতৃত্বের বন্ধন দিয়েছেন। এটাকে মৌলবাদীরা এটাকে মানে ভিন্নভাবে সেটাকে ব্যবহার করেছেন। তো বাংলাদেশের সঙ্গে ভারতের আকাশ বাতাস, এখানে ভৌগোলিক সীমানাটা কি? তোমার চারিদিকে আমরা, তো এখানে ভারতের বাতাসটা কি ওখানে কি সীমান্তে গিয়ে কি আটকে যাবে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যদি হয়, উত্তর পশ্চিম বা যে কোনো মৌসুমী বায়ু যদি হয়, বাতাস যদি বয় এখান থেকে ওখানে যাবে, সৌভাতৃত্বের বন্ধন সেখান থেকে এখানে বইবে। কি বলেছেন উনি? খারাপ কিছু বলেননি তো। বলছে এই বক্তব্যের মধ্যেই নাকি প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশ আক্রমণ করতে গেছে। আর কি বাবা, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো এখানে ভারতবর্ষ তার সতর্ক দৃষ্টিভঙ্গি অবশ্যই নিয়েছেন। এখন ওনাকে একটা ক্যাবিনেট মন্ত্রীর পর্যায়ে উন্নীত করে দিয়েছেন। এখন যখন তখন আর দীনেশ ত্রিবেদীকে তোমরা ডেকে পাঠাবার ক্ষমতা তোমাদের আর রইল না। মানে এটা স্বাভাবিক। ভারতবর্ষের স্ট্র্যাটেজিক্যালি কতগুলো বিষয় আছে, সেগুলো ভারত সরকার করবেই। তো তোমরা কি চীনের সঙ্গে সম্পর্ক করে, আমেরিকার সঙ্গে সম্পর্ক করে তোমরা কি ফকির হবে, না তোমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে, সেটা তোমাদের ব্যাপার। যতটুকু জানতে পারছি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। সাধারণ মানুষের কোনো ইনকাম বলতে কিচ্ছু নেই, মানুষ খুব বাজে অবস্থায় আছে। শেখ হাসিনাকে যখন ভারতবর্ষে পাঠানো হয়, অর্থাৎ মেরেই ফেলার হয়তো চক্রান্ত ছিল, ভারতবর্ষে সেখানে ওনাকে টেক ওভার করে নিয়ে এসছেন। তো ফলে তখনকার মানুষের মধ্যে যেই একটা অংশ ভারত বিরোধী ছিল বা শেখ হাসিনা বিরোধী ছিল বা 71 বিরোধী ছিল, তার থেকে সেটা কমতে কমতে এখন মানুষ তার নিজের জীবন জীবিকার অভিজ্ঞতায়, তার সে চিকিৎসা পরিষেবার মানে বিষয়টা মাথায় রেখে, সমস্ত কিছু মাথায় রেখে তারা এখন বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা রক্ষা করা তাদের পক্ষেই কতটা জরুরি। সাধারণ মানুষ কিন্তু বিষয়টাকে উপলব্ধি করতে পারছেন। যে কোনো সময় বাংলাদেশের মধ্যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, একটা সেখানে একটা কি বলবো আমি, একটা জনযুদ্ধ বা গৃহযুদ্ধ সেখানে শুরু হয়ে যেতে পারে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের মতো যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীন করেছে, তাদের মতো একটা শক্তিকে
চিরদিনের জন্য সেখানে মানে বেআইনি ঘোষণা করে তার রাজনৈতিক কার্যকলাপ সেখানে বন্ধ করে দিয়ে রাখা, এটা দীর্ঘদিন রাখা মোটেই সম্ভব হবে না। যে কোনো সময় বিস্ফোরণ সেখানে হতে পারে। এই দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই মৌলবাদীরা, এই একাত্তর বিরোধীরা, কারণ দেখুন এটা যদি শুধুমাত্র হিন্দু হিন্দু বিরোধী হতো, শুধুমাত্র হ্যাঁ বাংলাদেশে কিছু হলেই সেখানে হিন্দু যারা জনগণ আছেন ওদের উপর আপনার আক্রমণ হচ্ছে, এখানে মন্দির নিয়ে একটা বিশাল কি রাম মন্দির নির্মাণ করা হচ্ছে, তো সেখানে সেটা নিয়ে সাংঘাতিকভাবে ঝামেলার সৃষ্টি করা হচ্ছে, মন্দিরে বাধা দেওয়া হচ্ছে, এটা নাকি ভারতবর্ষ যুদ্ধ লাগাবার জন্য এটা করছে, এই সমস্ত উদ্ভট সমস্ত কথাবার্তা সেখানে ওরা বলছে শুধুমাত্র ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন আমেরিকা এবং চীনের চাপে বাংলাদেশ এখন যে সরকারটা আছে সেই সরকারের কোনো রকম স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে। আবার এদিকে ভারতের প্রতিও তার একটা ভয় আছে, কারণ ভারতকে যদি বেশি চটাতে যায় তাহলে তার সমস্যা আছে, সেই সমস্যা হবে দেখবই আমরা। একমাত্র শেখ হাসিনা সেই 24শে জুলাই অবধি যতক্ষণ উনি ক্ষমতা ছিলেন ততক্ষণই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ছিল, তার স্বাধীন স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে উনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। কিন্তু ওনাকে যখন সেখান থেকে হটিয়ে দেওয়া হলো, তারপর থেকে এটা সম্পূর্ণ চলে গেল আমেরিকার নিয়ন্ত্রণে এবং পাকিস্তানের চীনের নিয়ন্ত্রণে। আর পাকিস্তানের সঙ্গে এখানে ভারতবর্ষের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের সঙ্গে নতুন করে, অর্থাৎ যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা খর্ব করেছে, ভিখারি বানিয়ে ছেড়েছে, ওদেরকে ওদের নাগরিক ওরা মানে পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান নামক দেশ হিসাবে পাকিস্তানে অন্তর্ভুক্ত থাকলেও এখানকার মানুষের ভাষা সমস্যা, খাদ্য সমস্যা, নানা রকম সমস্যা, উন্নয়নের সমস্যা, সবগুলোর মধ্যে সমস্যা হচ্ছিল, যার দরুন ওরা মুক্তি আন্দোলন করেছে, মুক্ত হয়েছে, ভারতবর্ষ সাহায্য করেছে ওদেরকে মুক্ত হওয়ার জন্য। এখন ওরা বলছে ভারতবর্ষ নাকি ভারতবর্ষের স্বার্থে করেছে। হ্যাঁ, করতেই পারে, কোনো সমস্যা নেই। একটা রাষ্ট্র যখন তার পার্শ্ববর্তী একটা দেশ যখন এরকম থাকবে, সেখানে বিস্ফোরণের মতো থাকবে, আমি তো মনে করি ভারতবর্ষের এখন আরও কিছু কড়া পদক্ষেপ নেওয়া উচিত ওদের বিরুদ্ধে। কারণ এরা অতি বেড়ে গেছে। যতক্ষণ না বন্ধু রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠিত, বন্ধু সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে হচ্ছে, ততক্ষণ সেখানে এতটা সাহায্য না করাই উচিত। কিন্তু আবার এখন এই মৌলবাদীদের উপর রাগ করে সেখানকার সাধারণ মানুষকে যদি তারা যদি খাবার না পায়, তারা যদি সেখানে বস্ত্র পরিধানের বস্ত্র না পায়, তাদের যদি জল না পায়, তাদের যদি তেল না দেওয়া হয়, সেটাও তো সেখানকার মানুষের সাধারণ মানুষের প্রতি সেখানে তো অবিচার হবে। সুতরাং ভারতবর্ষ জেনে বুঝেই তার সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনে যদি গায়ে পড়ে ঝগড়া করে, ভারতবর্ষ ইদানিংকালে তার বাউন্ডারিতেও সাংঘাতিকভাবে করে নিচ্ছে। এখন কে একজন বলেছেন বাংলাদেশকে নাকি ওই চট্টগ্রামটাকে নাকি ভারতবর্ষ দেওয়ার জন্য, সরকারিভাবে তো এরকম কোনো সিদ্ধান্ত নেই। কেন ভারতবর্ষ ওই যে তোমরা বলছো চিকেন নেক, সেটাকে ভারতবর্ষ শক্তিশালী করছে, তার নিরাপত্তা সেখানে সুদৃঢ় করছে। তোমাদের সমস্যাটা কোথায়? তোমরা আনো না, তোমরা পরমাণু শক্তি আনো, তোমরা যুদ্ধ বিমান আনো, তোমরা ঘরে ঘরে বোমা তৈরি করো, বোমা ছেড়ে দাও মানুষের কাছে, কোনো ক্ষতি নেই, ভারতবর্ষের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তোমরা যে তোমাদের স্বাধীনতাটা যে হারিয়েছ, স্বাধীন সত্তা হারিয়েছ, সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে যে একটা মর্যাদা ছিল, সেটা যে তোমরা হারিয়েছ, তোমাদের নিজস্ব মানে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা হারিয়েছ, সেটা আগে রেকটিফাই করো। এই অল্প সংখ্যক জনগণ যে অন্য নিজের স্বাস্থ্য, তারপরে নিজের মানে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, ভাষার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সেগুলোর কথা না ভেবে শুধুমাত্র ভারতবর্ষের বিরোধিতা করে করে বেশি দিন টিকবে না। এবং দেশটা যেহেতু চীনও দেখলাম যে খালি হাতে ফিরে এসছে, সেখানে বিশেষ কোনো প্যাকেজ পায়নি, আমেরিকা এত সহজে দেবে না ভারতবর্ষকে, আমেরিকাও চটাতে চাইবে না। যতই তোমরা মনে করো যে ভারত আমেরিকা এসেই তোমাদের করবে, কারণ তার বাজার বিশাল বাজার ভারতের সঙ্গে, এত বড় অর্থনীতির দেশের সঙ্গে তোমার মতো ভিখারির দেশের সেখানে হবে না। কারণ এটা ভিখারি ছিল না, তার দেশটা বাংলাদেশটা অ্যাকচুয়ালি অর্থনীতির দিক থেকে, তার যে জিডিপি, তার সমস্ত দিক থেকে পার ক্যাপিটা ইনকাম মানুষের অনেক 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 ক্ষেত্রে এগিয়ে গিয়েছিল। ইভেন কোনো কোনো ক্ষেত্রে ভারতের থেকে ওরা এগিয়ে গিয়েছিল, যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটেছিল। কিন্তু এই 2 বছরে নামতে নামতে আবার এমন জায়গায় যাচ্ছে ওদের, সেই গন্তব্যস্থল কোথায়
সমস্ত টাকা পয়সা লুটপাট চারিদিকে হয়ে যাচ্ছে, উন্নয়নের নামে কিছুই হচ্ছে না, মানে কোনো কাজই নাই। তো এই পরিস্থিতিতে শুধুমাত্র ভারত বিশ্বকে বিরোধিতা করে তুমি যে তোমার সার্বভৌমতাটাকে হারিয়েছ সেটাকে আগে রক্ষা করো। তো বন্ধুগণ, এই যে প্রেক্ষাপটটা বিশ্লেষণ করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।